মৌসুনী আইল্যান্ড বা মৌসুনী দ্বীপ পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা টাউনের উপকণ্ঠে একটি ছোট্ট দ্বীপ। সপ্তাহান্তের দুটো দিন শহরের কোলাহল, ব্যস্ততা আর ইটকাট পাথরের চার দেওয়াল থেকে মুক্তি পেতে বহু পর্যটক চলে আসেন এই জায়গায়। তবে ইদানিং এই ট্যুরিস্ট স্পটটিকে নিয়ে একটা বিশেষ ন্যারেটিভ তৈরি হয়েছে। ন্যারেটিভটা কতকটা এরকম যে মৌসুনী আইল্যান্ড হলো অল্প বয়সী ছেলে মেয়েদের উইকেন্ড ডেস্টিনেশন, যেখানে সারা দিন রাত উচ্চস্বরে গান বাজে বক্স চালিয়ে, আর সিনিয়র সিটিজেন বা ফ্যামিলির জন্য বা বাচ্চাদের জন্য জায়গাটা নাকি একেবারেই উপযুক্ত নয়। গত ৯ই মার্চ আমি সপরিবারে মৌসুনী আইল্যান্ড গিয়েছিলাম একটা রাত কাটানোর জন্য। আর এটাও জানার চেষ্টা করেছিলাম যে ন্যারেটিভটা তৈরি হয়েছে সেটা কি আদৌ সত্যি। আর সেই গল্প নিয়েই আজকের এই ছোট্ট ভিডিও। চলুন শুরু করা যাক। গাইস, পৌঁছে গেছি মৌসুনী আইল্যান্ডে, আমার রিসর্ট। কি করে আসবেন মৌসুনী আইল্যান্ডে দেখে নিন। মৌসুনী আইল্যান্ড যেতে হলে আপনি শিয়ালদা দিয়েও যেতে পারেন, আপনি ধর্মতলা দিয়েও যেতে পারেন। শিয়ালদা দিয়ে গেলে পরে আপনাকে নামখানাগামী ট্রেনে উঠতে হবে, উঠে নামখানা নামতে হবে। এখন আমি শিয়ালদাতে আছি। আর হাওড়া থেকে এলে বকখালিগামী যে কোনো বাসে, WBTC বা SBSTC প্রচুর বাস চালায়, ওগুলো থেকে আপনাকে নামতে হবে হচ্ছে 10 মাইল। সেখান থেকে টোটো করে যেতে হবে। ডিটেল আরও বলছি। আপাতত আমার ট্রেন হচ্ছে 7:14 শিয়ালদা নামখানা লোকাল। মনে আছে আমার এই চ্যানেলেই কিন্তু আপনারা দেখেছিলেন এই ট্রেনের একটা জার্নি। কোনটা বলুন তো, কমেন্ট করে জানান। ট্রেনে জার্নি করলে সময় বেশ অনেকটা কম লাগে, সেটা যেমন ঠিক, তবে এই ট্রেনটাতে প্রচণ্ড ভিড় হয়। সুতরাং সঙ্গে বাচ্চা বা সিনিয়র সিটিজেন থাকলে আমি রেকমেন্ড করব ট্রেনটাকে অ্যাভয়েড করুন। ধর্মতলা থেকে বাসে করে চলে যান, হয়তো তাতে সময় 0.5 ঘন্টা 45 মিনিট বেশি লাগবে, তবুও আমার মনে হয় অনেক আরামে পৌঁছতে পারবেন। 14 ছেড়ে আমাদের ট্রেন লক্ষ্মীকান্তপুর পৌঁছেছিল ঠিক 9টার সময়। এবার 9:10 এই ট্রেনটাই কিন্তু আবার লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল হয়ে বেরোবে। তবে একটা সাজেশন দেবো, বিশেষ করে যদি পরিবার নিয়ে আসেন এই ট্রেন অ্যাভয়েড করবেন। ভয়ানক, খুব বাজে রকমের ভিড় হয়। মানে আমাকে ধাক্কা মেরে ফেলে প্রায় চশমাটাও ভেঙে যাচ্ছিল, এমন অবস্থা শিয়ালদা থেকে ওঠার সময়। যাকে এখন পুরো খালি হয়ে গেছে। এখান থেকে 9:10 ছাড়বে, মোটামুটি ওই 45-50 মিনিট টাইম লাগবে আপনার পৌঁছতে নামখানা। ধর্মতলা থেকে যারা বাসে যাবেন, বকখালিগামী বাসে উঠে 10 মাইল স্টপেজে নেমে যাবেন। সেখান থেকে যে কোনো টোটো করে পাতিবুনিয়া ঘাট বা হুজ্জুতের ঘাট, তারপরে নদী পেরিয়ে মৌসুনী। 10:08 মানে 7:14 থেকে 10:08, মোটামুটি 3 ঘন্টা ধরতে পারেন। আসতে সময় লাগবে নামখানা। এবার আমি আগেও আমার বকখালি ভিডিওতে যেটা বলেছি, নামখানার স্টেশনের বাইরে টোটো পাওয়া যায়, বাট দেখুন এখানে আপনার নেগোসিয়েশনের স্কোপ খুব কম থাকবে। এখান থেকে একটুখানি 5 মিনিট এগিয়ে গেলে পরে পেয়ে যাবেন হচ্ছে মেন রোড। সেখান থেকে কিন্তু মানে আপনার স্কোপটা অনেক বেশি থাকে। এখান থেকে দেখুন 3টে ঘাট আছে, একটা পাতিবুনিয়া ঘাট, একটা হুজ্জুতির ঘাট, আর একটা কি ঘাট আছে। যে রিসর্ট আছে, যে রিসর্ট আপনি বুক করবেন, সেই রিসর্টকে জিজ্ঞেস করে নেবেন কোন ঘাট দিয়ে বেরোতে হবে। ওরাই আপনাকে সব থেকে ভালো বলতে পারবে। আমরা যাচ্ছি পাতিবুনিয়া ঘাট। পাতিবুনিয়া ঘাট আপনারা যদি শেয়ারে যান তাহলে কিন্তু 60 রুপিস পার হেডে যেতে পারবেন। আমরা এটা রিজার্ভ করে নিয়েছি। এখান থেকে লাগবে 45-50 মিনিট লাগবে পাতিবুনিয়া ঘাট। সেইখান থেকে ফেরি বেরোতে হবে। সামনে আসছে সেই হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। আমার বকখালির ভিডিওতেই আমি আপনাদের বলেছিলাম যে হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর এই ব্রিজটির গুরুত্ব কতটা। বেসিক্যালি এই ব্রিজটা বকখালি, ফ্রেজারগঞ্জ, হেনরি আইল্যান্ড, মৌসুনী দ্বীপ এর ট্যুরিজমকে অনেকটা বুস্ট করেছে। কারণ এই ব্রিজটাই এই সব পর্যটন জায়গাগুলিকে কলকাতার সঙ্গে সরাসরি জুড়ে দিয়েছে। নামখানা পর্যন্ত ট্রেনে এসে তারপরে মেন রোডে এসে আপনারা লোকাল বাসে করেও 10 মাইল পর্যন্ত আসতে পারেন। সেখান থেকে টোটো ধরে পাতিবুনিয়া বা হুজ্জুতের ঘাট, তারপরে ছিনাই নদী পেরিয়ে আপনারা আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারেন। এদিকে হচ্ছে সোজা চলে গেল বকখালি, আর এই রাস্তাটা যাচ্ছে সোজা পাতিবুনিয়ার ঘাট। যারা বাসে করে আসবেন তারা কলকাতা থেকে বকখালিগামী যে কোনো বাসে উঠবে, বলবেন 10 মাইল নামবে। 10 মাইলে নেমে এখান থেকে টোটো পেয়ে যাবেন পাতিবুনিয়া ঘাট। সোজা চলে গেলে এখান থেকে 10 কিলোমিটার হচ্ছে বকখালি। আর ডান দিকে যে ঘুরে রাস্তাটা চলে গেল সেটা চলে গেল পাতিবুনিয়া ঘাট, যেটা মৌসুনী আইল্যান্ডের দিকে। 10 মাইল থেকে পাতিবুনিয়া ঘাট পর্যন্ত রাস্তার কন্ডিশন কিন্তু একেবারেই ভালো নয়। যারা নিজেদের গাড়ি নিয়ে আসবেন তারা কিন্তু অবশ্যই এই পাতিবুনিয়া ঘাটেই আসবেন, কারণ এটাই একমাত্র জায়গা যেখানে পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে নির্দিষ্ট অর্থের বিনিময়ে। পৌঁছে গেছি পাতিবুনিয়ার ঘাট। এই আমার সাইডে দেখুন
এখানে হচ্ছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে না, মানে যারা গাড়ি নিয়ে আসবেন তাদের কিন্তু আসতে গেলে এই জায়গাটাতেই আসতে হবে, অন্য দুটো ঘাটে কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নেই। এইখান থেকে খেয়া পেরোতে হবে, সামনে হচ্ছে ছিনাই নদী, ওপারেই হচ্ছে মৌসুনী আইল্যান্ড। পাতিবুনিয়া ঘাট থেকে প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর আপনারা এইরকম ফেরি পেয়ে যাবেন, যেটা আপনাদের উল্টো দিকে নিয়ে যাবে মৌসুনী আইল্যান্ডে। যেতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট এবং ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকা। 10 থেকে 15 মিনিট লাগবে এই পারে আসতে। আর এপারে আসার পরে আপনাকে এখানে এপাশে না টোটো পাওয়া যায়, আপনি কি যে রিসর্ট বলবেন সেখানে নিয়ে যাবে। এপাশে এসে আপনাকে বলতে হবে কোন রিসর্টে যাবেন, সেই রিসর্টে আপনাকে নিয়ে যাবে। যদি আপনারা পার হেড ভাড়া হচ্ছে 25 টাকা, যদি মোটামুটি 5 জন হয়ে যায় তাহলে 25 করে যতজন হবে ততজনে যাবেন, আদারওয়াইজ আপনারা রিজার্ভ করতে পারেন। যেমন আমরা 3 জন আছে আর পাচ্ছি না, সেজন্য রিজার্ভ করলেন টোটাল 124। পুরো টোটো রিজার্ভ করলে আপনাকে দিতে হবে 120 টাকা। এদিকে রাস্তাঘাটের কন্ডিশন খুব ভালো, তবে একটা জিনিস মনে রাখবেন, কোনো কারণে যদি এখানে রাস্তায় কাজ হয় তাহলে বাকি রাস্তাটুকু কিন্তু আপনাকে হেঁটে যেতে হবে, কারণ এখানে কোনো অল্টারনেট রুট নেই কিন্তু যাওয়ার জন্য। পুরো রিসর্ট পর্যন্ত টোটো আসতে পারলো না, এই যে রাস্তার ওখানে কাজ হচ্ছে, সুতরাং জাস্ট কিছুটা আগে নামিয়ে দিল। যেটা বললাম যে 25 টাকা করে পার হেড নেয়, যদি রিজার্ভ করেন 125 টাকা নেবে। আমরা পৌঁছচ্ছি সামনে বিচ ক্যানভাস রিসর্ট। দেখুন, মৌসুমী আইল্যান্ডে কিন্তু আপনাদের যে রিসর্ট যে ক্যাম্পগুলো আছে সেখানে কিন্তু 1000-1200 টাকাতেও আপনারা অল ইনক্লুসিভ প্যাকেজ, এখানে সবই অল ইনক্লুসিভ প্যাকেজ পেয়ে যাবেন। এই রিসর্টটা আমি জেনে বুঝে আসছি একটু হাটকে, মানে বলতে পারেন লাক্সারিয়াস, মানে এর রেঞ্জটা একটু বেশি। ইচ্ছে করেই আসছি, সেই জন্য এর ভিডিওটা ট্যাগলাইন আমি দিয়েছি বিলাসবহুল রিসর্ট। বাবা, এর রাস্তার যে অবস্থা! মৌসুনী আইল্যান্ডের সমস্ত রিসর্টেরই স্ট্যান্ডার্ড চেক ইন টাইম দুপুর 12টা এবং চেক আউট টাইম বেলা 11টা। আমরা পৌঁছানোর পরই আমাদের স্বাগত জানানো হয় ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে, যার মধ্যে ছিল সফট ড্রিঙ্কস এবং নিম্বু পানি। ফেরি পেরোনোর পর টোটো ধরে ঘাট থেকে এই বিচ ক্যানভাস রিসর্ট পর্যন্ত আপনার আসতে সময় লাগবে মোটামুটি 20 থেকে 25 মিনিটস মতো। মেন প্রপার্টিতে ঢুকে সোজা এবং বাঁ হাতে রয়েছে অ্যাকোমোডেশনের ব্যবস্থা। এবার সামনে যেটা দেখতে পাচ্ছেন সেগুলো হলো টেন্ট, এখানেও থাকার ব্যবস্থা আছে। ডিফারেন্স হচ্ছে টেন্টের মধ্যে কিন্তু কোনো অ্যাটাচড ওয়াশরুম নেই। এবার সামনে বাঁ দিকে ঘোরার পর ডান হাতে যে টেবলসগুলো দেখছেন, এখানেই লাঞ্চ বা ডিনারের অ্যারেঞ্জমেন্ট করা হয়। আর এই প্রপার্টিটার একটা স্পেশালিটি হচ্ছে মৌসুমী আইল্যান্ডের অনলি ওয়ান প্রপার্টি যার মধ্যে সুইমিং পুল আছে, এবং সুইমিং পুল 24/7 ওপেন। আপনার কাছে সুইমস্যুট থাকতে হবে, তাহলেই আপনি যখন খুশি ইউজ করতে পারবেন। মৌসুনী আইল্যান্ডে সমস্ত রিসর্টেই কিন্তু প্যাকেজ হয় হচ্ছে অল ইনক্লুসিভ, মানে আপনার থাকার সঙ্গে সমস্ত ফুড ইনক্লুডেড। এমনিতে দেখবেন আপনারা নর্মাল যে আলাফিয়া বলুন বা স্যান্ড ক্যাসেল বলুন, যেখানে লোকে থাকে, বা শ্রীজাজ ইন যেটা এখন খুব চলছে, সব ব্লগারদের দেখা যায়, সেগুলোতে মোটামুটি আপনারা 1000 থেকে 1200-র মধ্যে পার হেড পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে প্যাকেজগুলো হয় পার হেড বেসিসে। বাট এর দেখুন, এটার দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু অনেকটা ডিলাক্স ক্যাটেগরির, এবং এখানে টেন্টের সঙ্গে কিন্তু রুমসও অ্যাভেলেবেল আছে। এখানে আমরা যে রুমটা নিয়েছি, কটেজটা নিয়েছি, এটা হচ্ছে নন এসি কটেজ। এখানে আমাদের সমস্ত ফুড ইনক্লুসিভ নিয়ে পড়েছে হচ্ছে 1750 টাকা পার হেড, আর আমার মেয়ের জন্য পড়েছে হচ্ছে 800 রুপিস পার হেড। তো একদিনের জন্য আমাদের টোটাল অ্যারাউন্ড 4000 রুপিস খরচ হয়েছে এখানে। আরেকটা জিনিস, এখানে কিন্তু এই রিসর্ট, দিস ইজ আই থিঙ্ক দিস দ্য ফার্স্ট কাইন্ড অফ আ মৌসুমী রিসর্ট যেখানে কিন্তু সুইমিং পুলের ফেসিলিটি আছে। এখানে একটা কথা মনে রাখবেন, নর্মাল হোটেলের মতো কিন্তু অর্ডার দিলে পেয়ে যাবেন ওরকম না, আপনাকে আগের থেকে বলে দিতে হবে আপনি কী খাবেন, বা যদি টাইমিংও আলাদা হয়। যেমন এদের লাঞ্চ টাইম হচ্ছে দুপুর 2টো থেকে রাত 2:30, ডিনার হচ্ছে রাত 10টা থেকে 10:30। আমি বললাম যে আমার সঙ্গে বাচ্চা আছে, তো ডিনারটা 9:30-র মধ্যে আপনাদের কিন্তু করে দিতে হবে আমাদের। তো ওনারা এগ্রি করেছেন, বাট সব জিনিসই আপনাকে না অ্যাডভান্সে ইনফর্ম করে দিতে হবে। ঢুকেই প্রথমে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল। এখন তো ডাবের সিজন নয়, তাই ডাব পাইনি, যেটা পেলাম সেটা হচ্ছে এই সফট ড্রিঙ্কস, এই লেমন জুস পাওয়া যাচ্ছে, থামস আপ, মাজা, এই ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। আমার পেছনেই যেটা দেখছেন এগুলো হচ্ছে টেন্ট।
এই পেছন দিকে যেটা দেখছেন এগুলো হচ্ছে ডিলাক্স ক্যাটেগরি রুম, এগুলো রেট আরও বেশি। পুরো রেটের স্ক্রিনশটটা আমি এখানে দিয়ে দিচ্ছি, যেটা আমরা ওনাদের থেকে পেয়েছিলাম। এদের সঙ্গে কী করে আপনি বুকিং করবেন, কন্ট্যাক্ট ডিটেলস এবং ওয়েবসাইট অ্যাড্রেস ভিডিওর ডেসক্রিপশানে আমি দিয়ে রাখবো। আর এবার একবার আমার রুম ট্যুরটা করে নিন। এই আমি রুমে ঢুকলাম, রুমে ঢুকে রুমের সাইজ কিন্তু বিশাল বড় নয়, তবে দেখুন এখানে একটা ডাবল বেডরুম, ওখানে একটা ডাবল বেডরুম, মানে 4 জন কিন্তু আরামসে এই রুমটাতে অ্যাকোমোডেট করা যায়। এই রুমটা কোনো ভিউ রুম নয়, এসি আছে, যদি চান ইউজ করতে পারেন, তার জন্য এক্সট্রা কস্ট দিতে হবে। একটাই ফ্যান আছে, গরমকালে এটা একটা প্রবলেম, এই এত বড় রুমের মধ্যে একটাই একমাত্র এরকম ফ্যান, ইট ক্যান বি আ প্রবলেম। লাইট, এখানে আপনার হ্যাঙ্গার, এখানে আছে একটা আলমারি, সেন্টার টেবিল, টেলিভিশন আছে, হেয়ার ড্রায়ার আছে। আর যদি আপনি ওয়াশরুমে ঢোকেন, ওয়াশরুমটা একেবারেই ছোট, এই বেসিন, এখানে গিজার ফিটেড আছে, এক্সস্ট ফ্যান আছে, আর এই হলো পট, তার সঙ্গে শাওয়ার জেটও কিন্তু অ্যাভেলেবেল আছে। ছোট বাট কোজি। এই হলো মোটামুটি রুমের মধ্যে একটা ওয়াল ক্লকও অ্যাভেলেবেল আছে। ঘরে হেয়ার ড্রায়ারও দিয়েছে, এই দেখুন স্নান করার পরে চুল শুকোনো এক্সারসাইজ চলছে পুরো দমে। এবার এক ঝলকে চলুন দেখে নেওয়া যাক এই প্রপার্টিটা, মানে বিচ ক্যানভাস রিসর্ট দিনের বেলা দেখতে কিরকম লাগে। প্রপার্টি খুব একটা বিশাল নয়, তবে খুব গুছানো। স্নান করে পুরো ফ্রেশ হয়ে গেছি, এখন লাঞ্চ করব। একটা কথা মাথায় রাখবেন, এখানে কিন্তু রিসোর্স অ্যাভেলেবিলিটির যথেষ্ট চ্যালেঞ্জেস আছে। যেমন আমি গতকাল রাত্রে বলেছিলাম যে মাটন রাত ডিনারের জন্য, কিন্তু এরা বলে মাটন পাইনি, কারণ এই দ্বীপে মাটনের কোনো অ্যাভেলেবিলিটি নেই, নদীর ওপার থেকে আনতে হয়, করতে পারেনি। সুতরাং এটা কিন্তু এক্সপেকটেশন রাখবে না যে ধরনের ফুড আমরা কলকাতা বা কোনো বড় ট্যুরিস্ট ডেস্টিনেশনে পেতে অভ্যস্ত এখানেও পাবো। আর একটা জিনিস, আমাকে এসি অন করাতেই হলো, কারণ দিনের বেলা ইটস ট্রিমেন্ডাস হট, প্রচণ্ড গরম। এখন লাঞ্চ দেবে, লাঞ্চটাও দেখাবো আপনাদের কী কী দেয়, যেটা আছে যাকে যখন আসবে তখনই দেখাবো। আচ্ছা, এবার এটার যে রেন্ট সেটা হচ্ছে 1750 টাকা পার অ্যাডাল্ট, ইনক্লুসিভ অল ফুড ইন দ্য সেন্স ব্রেকফাস্ট, কালকের, আজকের লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড ডিনার। তার বাইরে আলাকার্টে কিন্তু এগেন যেমন বলছে ক্র্যাব পাওয়া যাবে কি যাবে না জানে না ওরা, এখনও নাও দিতে পারতে পারে। কুচো চিংড়ি ভাজা পাওয়া যেতে পারে, আমোদি মাছ পাওয়া যাবে না। তো এই প্রবলেমসগুলো কিন্তু এখানে আছে। তো এখানে বিশাল কোনো হাই এক্সপেকটেশনস কিন্তু এখানে রাখবেন না। দেখি, তাকাও দেখি, গুড্ডু গুড্ডু, এ দেখো তোমার দেখা যাচ্ছে। রিসর্টটা কিন্তু অ্যাকচুয়ালি পেট ফ্রেন্ডলি। যদি আপনারা পেট নিয়ে এই পর্যন্ত পৌঁছতে পারেন তাহলে কিন্তু রিসর্টটা পেট ফ্রেন্ডলি। দেখলেন তো একজনকে, মানে খুবই অ্যাডোরেবল আর কি। এটা পাক এ বলে এদের একটা জার্মান শেপার্ড ছিল, একটা রিট্রিভার ছিল, রিট্রিভারটা মরে গেছে আর কি। লাঞ্চের মেনু, রাইস, ডাল, চিংড়ি মাছ, সবজি ভেজ, কাতলা মাছ, স্যালাড। এই ভদ্রমহিলা তো মাছ খান না, মাংসও খান না, তার জন্য বলা হয়েছে অমলেট। লাঞ্চে যেটা আপনাদের দেখিয়েছিলাম তার বাইরেও ছিল হচ্ছে চাটনি আর পাঁপড়। দেখুন টেস্ট মোটামুটি, এগেন যেটা আমি আগেও বলেছি, এখানে হাই কিছু এক্সপেক্ট করবেন না। আর খাওয়া দাওয়া করে এসে টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছি। এখন বাজে প্রায় 5টা। এখন যাব সি বিচ। এই যে দেখছেন এই জায়গাটা, এই যে আমার আঙুলের সোজাসুজি, এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে গেলে পরেই সামনে কিন্তু খোলা সি বিচ।
এখানকার অন্যান্য যে রিসর্টগুলো দেখেছেন সেই সব রিসর্টে কী আছে, সেই সব রিসর্টে আপনি দেখবেন যে একটা জাস্ট একটা পয়েন্ট বানিয়ে রেখেছে যেখান থেকে সানরাইজ সানসেট দেখে। এখানে সি বিচটা কিন্তু পুরো স্প্রেড অ্যাক্রস, নর্মাল সি বিচের মতো আপনি যেতে পারবেন। সমুদ্র খুব শান্ত, কিন্তু দেখতে খুব ভালো লাগবে। চলুন একবার সি বিচটা ঘুরে আসা যাক। সি বিচে যাবো কি, দেখুন ফটো সেশন স্টার্ট হয়ে গেছে এখানে। ওই যে জলটা নোংরা মনে হচ্ছে, সেই জন্য আর এটাকে এক্সপ্লোর করা হয়নি। এই হলো পেছনে আমাদের রিসর্ট, আর দিগন্ত বিস্তৃত বঙ্গোপসাগর। অসাধারণ জায়গা, মানে এই রিসর্টটার লোকেশনটা ইজ ট্রুলি 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 অসাম। এখানে মানে দুপুরবেলা এত গরম ছিল, আসতে পারিনি। যেই একটু আলোটা কমেছে আর সময় নষ্ট করিনি, চলে এসেছি। এবার সমুদ্রটা দেখুন। এখানে সমুদ্র শান্ত, সেভাবে ঢেউ পাবেন না, তবে সূর্যাস্তের সময় প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই উপভোগ্য। সমুদ্র লেভেল থেকে এটা অনেকটা ওপরে, কিন্তু নামার জন্য প্রপার সিঁড়ি আছে এখানে। এই যে পেছনের ডিঙি নৌকোগুলো দেখছেন, এগুলোতে কিন্তু আপনি টাচ করতে পারবেন না, আমাদের হোটেলের মধ্যে লেখা আছে, তাহলে কিন্তু জেলেরা আপনাকে ফাইন করবে, যে কোনো কারণেই হোক। বাট কী দরকার, এই নৌকোতে তো মানে আমাদের কোনো কাজ নেই। এখন ভাটা চলছে তাই জলটা অনেকটা পিছিয়ে গেছে, আর এখানে সেরকম কিন্তু কোনো সমুদ্রের মধ্যে কোনো ওয়েভ নেই। কিন্তু এই বালি এখানে পুরো সাদা বালি, যেরকম বকখালিতে দেখেছিলাম একই তো এরিয়া, তো বালি সাদাই, এখানে অতটা হাওয়াও নেই। লাল কাঁকড়াও বোধহয় এখানে আছে। এই জায়গাগুলোতে কিন্তু মোটামুটি জোয়ারের সময় জল চলে আসে, এখন জল অনেকটা পিছিয়ে গেছে। ভীষণ নোংরা, জল পর্যন্ত যেতে পারবো কিনা জানি না, দেখি একটু এগিয়ে গিয়ে। সূর্যাস্তের সময় মৌসুনী আইল্যান্ডের নির্জন বালিয়ারা বিচ তখন এক অপূর্ব মায়াবী রূপ নিয়েছিল। সূর্যের লাল আভায় চারিদিক পুরো রাঙিয়ে গিয়েছিল, আর তার সঙ্গে ছিল বঙ্গোপসাগরের মৃদুমন্দ বাতাস। সে এক অনন্য সুন্দর অভিজ্ঞতা। মৌসুনী আইল্যান্ডে একা আসার থেকে আমার মনে হয় বন্ধুবান্ধব নিয়ে এসে হইহুল্লোড় করুন, কারণ এখানে প্র্যাকটিক্যালি সাইট সিন বা ওই জাতীয় কিন্তু কিছু নেই এখানে। এবং এই জন্যেই কিন্তু এখানে দেখবেন, এবং আশেপাশে কোনো কমার্শিয়াল এরিয়া বা সেরকম কিচ্ছু নেই। যেটা আপনাদের আগেও বললাম যে এখানে স্পেসিফিক কিছু খাবার আইটেম বা সব কিছু পাওয়া যায়। আপনি ওয়েল অ্যাডভান্সে না বললে পরে এখানকার হোটেল অথরিটি আপনার জন্য কিচ্ছু করতে পারবে না অ্যারেঞ্জমেন্ট, মানে বললেও যে করতে পারবে তার কোনো গ্যারেন্টি নেই। কারণ পুরোটাই ওই ছিনাই নদীর ওপার থেকে, হয় নামখানা বা বকখালি ওই রকম কোনো জায়গা থেকে, বা হয় 10 মাইল ওখানে যেখানে বড় বাজার আছে সেখান থেকে আসে। যদি গ্রুপ নিয়ে আসেন হইহুল্লোড় করতে, একটা দিনের জন্য বেস্ট উইকেন্ড স্পট। কারণ এই যে সন্ধে হচ্ছে, যেই সূর্যাস্ত হবে, পুরো এই প্রপার্টিটায় লাইটিং হবে, এবং সেটা কিন্তু দেখতে পুরো অন্যরকম লাগে, মানে অন্য লেভেলে লাগে। কিন্তু আদারওয়াইজ এখন এই সূর্যাস্ত হবে, আমার পেছনেই দেখতে পাচ্ছেন সূর্য প্রায় অস্তাচলে যেতে বসেছে। তবে বিচটাকে কিন্তু ওভারঅল খুব সুন্দর লাগছে। এখানে বোটগুলো লাগানো, লোকজন খুব কম, মানে অ্যাজ কম্পেয়ার টু যদি শান্তি ফাঁকা বিচ যদি পছন্দ করেন, ওই দীঘা বা পুরীর মতো মানে লোকজন ভর্তি, মানে সমুদ্র ছাককে বোধহয় ওখানে ফিল করা যায় না। ওখানে এত লোক, এত স্টল। এখানে দেখুন কোনো স্টল কিচ্ছু নেই, যেদিকে তাকাবেন শুধু ফাঁকা বিচ আর বালিয়াড়ি। এই সামনের দিকটা একটু কাদা আছে, বাট একটু আগে আছে উপরের দিকে হচ্ছে সাদা বালির বিচ। সন্ধে হবে, সন্ধ্যের পরে আপনাদের দেখাবো আমাদের প্রপার্টিটাকে। সেদিন সানসেটের মুহূর্তটাকে আমার মোবাইল ক্যামেরার টাইম ল্যাপসে ধরার চেষ্টা করেছিলাম। অল্প একটু মেঘলা থাকার কারণে খুব একটা ভালো আসেনি। সন্ধে হতেই আমাদের রিসর্টে জ্বলে উঠল হরেক রকম আলো। রিসর্টটাকে যেন আর চেনাই যাচ্ছিল না। শুধু এই রিসর্ট নয়, মৌসুনীর সমস্ত রিসর্টেই সন্ধ্যের পর সুন্দর লাইটিং করা হয়, আর তার সঙ্গে চলে মিউজিক।
is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. এত জোরে জোরে মিউজিক বাজছে, আর এগুলো সব বলিউডের মিউজিক, সেই জন্য আমি না বেশি কথা বলতে পারছি না, কারণ কপিরাইট স্ট্রাইক চলে আসবে বা কপিরাইট ক্লেম চলে আসবে যখন এই ভিডিও আমি ইউটিউবে দেবো। সেই জন্য ম্যাক্সিমামটাই ভয়েস ওভারে বা ব্যাকগ্রাউন্ড মিউজিকের মাধ্যমে করতে হচ্ছে। এখানে রাত 10টা পর্যন্ত মিউজিক চলে, দেখুন আবার শুরু হয়ে গেছে। বেশিক্ষণ রাখতে পারবো না, তাহলে কী হবে বলুন তো? তাহলে প্রথমত শুনতে পাবেন, এত লাউড মিউজিক হয় এখানে। ইভিনিং স্ন্যাক্সে সেদিন ছিল চা আর চিকেন পকোড়া। এটা আমাদের প্যাকেজের মধ্যে ছিল। এর বাইরে অন্য অনেক আলাকার্টে আইটেমও আছে। অ্যাভেলেবিলিটি ওয়াইজ আপনারা যদি অর্ডার করেন তাহলে ওনারা বানিয়েও দিতে পারবেন। আর যদি আপনারা গ্রুপে যান তাহলে চিকেন বারবেকিউয়ের অর্ডার করতে পারেন। পার কেজি 400 টাকা নেবে। যদি চান তাহলে এখানে কিন্তু বারবেকিউ আপনার অর্ডার করতে পারেন। দেখুন পেছনে বারবেকিউ হচ্ছে। বারবেকিউ চিকেনের রেট হচ্ছে পার কেজি 400 টাকা। আমরা 3 জন আছি তাই নিচ্ছি না, গ্রুপে থাকলে কিন্তু এটা একটা খুব ভালো অপশান। সেদিন ডিনারের পর কিছুক্ষণের জন্য সি বিচে গিয়েছিলাম। যদিও সি বিচ ছিল সম্পূর্ণ অন্ধকার, তবে সেই বিচ থেকে আমাদের রিসর্টটাকে অসাধারণ সুন্দর লাগছিল তার লাইটিংয়ের জন্য। গুড মর্নিং। গতকাল রাত্রে মোটামুটি 9:30টার সময় এরা ডিনার সার্ভ করেছিল। ডিনারে থাকে ডাল, ভাত, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি। স্ক্রিনশটটা এখানে দেখে নিন। এই হচ্ছে এদের টোটাল মেনু প্যাকেজ। রাত্রে ঘুম ভালোই হয়েছিল। একটা জিনিস বলবো যে দেখুন এই মৌসুনি আইল্যান্ড, এখানে কারা আসে? এখানে দেখুন অল্প বয়সী ছেলেমেয়েরা আসে, তারা নিজেদের মতো এনজয় করে, খান পান অঢেল চলে, রঙিন পানীয়রও আসর বসে। সুতরাং আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন, নিজেদের মতো এনজয় করুন। বাকিরা কে কী করছে না করছে তাদের নিজেদের মতো এনজয় করতে দিন, আপনি নিজেদের মতো এনজয় করুন, খারাপ লাগবে না। যদি এই রিসর্টটা আমি দেখলাম, যেহেতু রেঞ্জটা একটু বেশি, এখানে কিন্তু সেই রকম ডিজের আধিক্য বা ওই অল্প বয়সী যে ক্রাউড যারা সারা রাত হই হুল্লোড় করে, ওই রকম ক্রাউড কিন্তু দেখতে পাইনি। সুতরাং এই এক রাতের এক্সপিরিয়েন্স আমার মনে হলো এটা হয়তো যারা বিশেষ করে বয়স্ক সিনিয়র সিটিজেন ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে আসবেন, এই রিসর্টটা কিন্তু তাদের জন্য উপযুক্ত হলেও হতে পারে। তো সেটা এটা যদি আমি এক রাতের এক্সপিরিয়েন্স বললাম, যদিও পুরো ফুল প্যাকড ছিল কিন্তু কালকে রিসর্ট, কিন্তু যে ক্রাউড, যে গেস্ট ছিল, সেই গেস্টে কিন্তু এরকম কোনো গেস্ট মানে সন্ধ্যের পরও আমি খুব একটা দেখিনি যে লোকজন বাইরে এসে লাফালাফি করছে। আমরা তো গার্ডেনে কিছুক্ষণ বসেও ছিলাম। এইটা দেখে আমার মনে হলো যে হয়তো এখানকার ক্রাউড এখানে একটু মানে কী বলবো, যে ক্রাউডটা আসছে, কারণ ওই ক্রাউডটা হয়তো এখানে আসছে না যেখানে যারা সারা রাত হই হুল্লোড় করে। হতে পারে এটার রেঞ্জটা একটু বেশি, ওই জন্য সেটাও হতে পারে। আর এই রিসর্টে যারা আসতে চান বা যারা বুকিং করতে চান, সেই বুকিংয়ের ডিটেলস আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই হোটেলটা এবার রিসর্টে আসার জন্য ওই মৌসুনি আইল্যান্ড মানে ছিনাই নদী পেরিয়ে আপনি যখন অটোতে উঠবেন, তখন বিচ ক্যানভাস রিসর্ট বা উকিলবাবুর রিসর্ট বললে পরেও কিন্তু আপনাকে এখানে নিয়ে চলে আসবে। রেট আপনাদের অলরেডি বলেছি। এখানে রেট স্টার্ট হয় হচ্ছে 1750 টাকা পার হেড পার ডে বেসিসে, মানে অল ইনক্লুসিভ যায় 2750। কীরকম রুম নেবেন তার উপরে কিন্তু এটা ডিপেন্ড করছে। এখন এখানে মোটামুটি এই 9টা বাজে প্রায়, এই 9:30টার সময় ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। তবে আজকে যাব হচ্ছে ভলভোতে, এখান থেকে বকখালি চলে যাব, বকখালি থেকে ভলভোতে যাব। কারণ হচ্ছে গতকাল যে অভিজ্ঞতা হয়েছে, যদি আমি আগেই ভলভোর টিকিট বুক করেছিলাম, আর তার আরেকটা কারণ আছে ট্রেনে যাব না, কারণ আজকে ধর্মতলা ব্রিগেডে একটি বিশেষ রাজনৈতিক দলের মিটিং রয়েছে। তো সেক্ষেত্রে হয়তো
ক্রাউডটা ওখানে মানে ট্রেনের ভিড় অতিরিক্ত হতে পারে। আমি ভলভোতে চলে যাব, আমার বাড়ি যেহেতু টালিগঞ্জে, আমি শখের বাজারে হয়তো নেমে যাব, সেরকমই প্ল্যান আছে। তো চলুন ব্রেকফাস্ট করে নিই। খাওয়া দাওয়ার মান মোটামুটি, আগেও বলছি বিশেষ কিছু এক্সপেক্ট করবেন না, আপনাকে ওরা আলাকার্টে মেনু কার্ড পাঠাবে, এই যে স্ক্রিনে যেটা দেখছেন। তবে সব যে পাবেন, মানে আগে বললেও সব যে পাবেন তারও কিন্তু কোনো গ্যারেন্টি নেই, এটা মাথায় রাখবেন, কারণ এই জায়গাটা লোকেশন হিসেবে। তো আমার এক্সপিরিয়েন্স আমি বলবো গুড। এক রাতের জন্য ফ্যামিলি নিয়ে এখানে এসে ভালো লেগেছে। তবে যত গ্রুপে আসবেন, যেমন আমার মেয়ে বোর হয়ে গেছিলো কালকে সন্ধ্যের দিকে, কারণ ওর কোনো বন্ধু বান্ধব নেই বলে, ওর বয়সী আর কেউ ছিল না বলে। তো যত এরকম মানে মানে লোক বেশি থাকবে না তত, কারণ এখানে মানে তত আনন্দ হবে, কারণ এখানে আর কিছু করার কিন্তু কোনো কিছু নেই, জাস্ট সন্ধ্যের পরে টাইম কাটানো। কারণ এই বিচ পুরো অন্ধকার থাকে, বিচে কোনো লাইট নেই, কিছু নেই, কিছুই নেই এখানে। মানে লিটারেল মানে অ্যাজ এ ট্যুরিস্ট প্লেস আমি বলবো ভালো। আর স্পেসিফিক্যালি যেটা বললাম, ফ্যামিলি নিয়ে এলে পরে যে শান্তি নিরিবিলিতে কাটাতে চান, রিসর্টটা কিন্তু ভালো। একটা জিনিস কিন্তু বলতে হবে, এখানে একটা যেটা ডিসঅ্যাডভান্টেজ, ওই বিচে যখন গেছিলাম তখনও আপনাদের দেখিয়েছিলাম, অসম্ভব শুটকি মাছের গন্ধ এখানে। এখানে চিংড়ি শুটকি বানায় আর কি, মানে পুরো রিসর্টে তো বটেই, এন্টায়ার মানে ঘরের মধ্যে মতো শুটকি মাছের গন্ধ, মানে সারাদিন সারা রাতে। এটা একটা কিন্তু বড় ডিসঅ্যাডভান্টেজ আমার কাছে, কারণ ওই গন্ধটা খুব আঁশটে টাইপের গন্ধ তো, আর শুটকি এমনি কাঁচা মাছের গন্ধ একটু অন্যরকম হয়, এই একটা প্রবলেম কিন্তু। এই এক ব্রেকফাস্ট হলো, ছিল লুচি, সবজি, ডিম আর রসগোল্লা। এই এখন আমরা চেক আউট করে বেরোবো। ঠিক সকাল 10:45টার সময় আমরা হোটেল থেকে চেক আউট করে টোটো ধরে পৌঁছে গেছিলাম ফেরিঘাট। ফেরি পেরিয়ে পাতিবুনিয়া ঘাট, সেখান থেকে ভ্যানও ধরে 10 মাইল, আবার সেখান থেকে টোটো ধরে বকখালি, যেখান থেকে ছিল আমাদের কলকাতা ফেরার ভলভো বাস। আমরা পাতিবুনিয়া ঘাট থেকে চলে এসেছিলাম বকখালি, আর এই ভলভো বাসে আমরা বকখালি থেকে ফেরত যাচ্ছি কলকাতায়। বলেছিলাম না যে আমরা যাচ্ছি না ট্রেনে, এইটাতেই ফেরত যাচ্ছি। তো আমার মৌসুমী আইল্যান্ডের ট্রাভেল সিরিজ আমি এখানেই শেষ করছি। পরবর্তী ট্রাভেল নিয়ে খুব শিগগিরই ফিরে আসবো। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভিডিওটা। আর আমার ট্রাভেলের রিয়েল টাইম আপডেট পেতে আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন, লিঙ্ক নিচে থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।